আসসালামু আলাইকুম। মায়ানমারে বর্তমানে যে ঘটনাসমূহ ঘটছে, সেই সকল ঘটনাসমূহ নিয়ে যেমন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা বিভিন্ন সময় করে থাকেন। ঠিক একইভাবে আন্তর্জাতিক মহলের বিভিন্ন রাষ্ট্রও কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখেন। যখন শেখ হাসিনার শাসনামল ছিল, তখনও আমরা দেখেছি রোহিঙ্গারা যখন বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তখন থেকে কিন্তু বাংলাদেশের সাথে মায়ানমারের এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল। কিংবা শেখ হাসিনা সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য মায়ানমারের সাথে কথাবার্তা বললেও যখন কোনো ধরনের সুদূরপ্রসারী ফলাফল মায়ানমারের কাছ থেকে আসেনি বা মায়ানমারের জান্তা সরকারের কাছ থেকে আসেনি, তখন কিন্তু বাংলাদেশের সাথে শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় মায়ানমারের সকল প্রকার যে বাণিজ্য চুক্তিসমূহ কিংবা সকল প্রকার যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় ছিল। একথায় বলা চলে যে মায়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিকভাবে সম্পর্ক খুব একটা ভালো ছিল না বা তৎপর ছিল না। ভালো ছিল না এটি বলা যায় না। কারণ সেই সময় কিন্তু বর্তমান সময়ে যে সকল ঘটনাসমূহ ঘটছে, সেই সকল ঘটনাসমূহ ঘটেনি। তবে বর্তমান যে পরিস্থিতি, এই যে মানবিক করিডোর, সেই মানবিক করিডোর নিয়ে যেমন রাজনৈতিক মহল কথা বলছেন, ঠিক একইভাবে আন্তর্জাতিক মহলও কথা বলছেন। এখানে করিডোর সম্পর্কে আপনারা সবাই জানেন এবং করিডোর সম্পর্কে ব্যাপক আলোচনা সমালোচনা ইতিমধ্যে হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র যে অধিদপ্তর রয়েছে বা পররাষ্ট্র যিনি উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু সম্প্রতি বলেছেন যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আন্ডার টেবিলে যদি কোনো ধরনের সিদ্ধান্ত হয়েও থাকে, সেই সিদ্ধান্ত সম্পর্কে এখন পর্যন্ত গণমাধ্যমের বরাত দিয়েও কোনো কিছু জানা যায়নি। যেহেতু গণমাধ্যমে এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তাহলে এটিকেই আমাদের মেনে নিতে হবে। তবে তথ্য উপাত্ত অনুযায়ী এই মানবিক করিডোর নিয়ে যে তৎপরতা চলছে, সেই তৎপরতা কিন্তু অনেক সুদূরপ্রসারী ভাবে এগিয়ে নিয়ে গেছে। যেমন কক্সবাজারে যারা এই করিডোরের আশপাশে বসবাস করছেন বা এই করিডোর যেখানে স্থাপিত হবে, সেখানে যারা বসবাস করছেন, তাদের কাছ থেকে যে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করা গিয়েছে বা সম্ভব হয়েছে, তারা বলছেন যে এখানে একটি পরিকল্পনা চলছে এবং হ্যাঁ, তারা বিভিন্নভাবে কিন্তু সেখানে মার্কিনী যে সকল সেনা সদস্যরা রয়েছেন তাদের তৎপরতা দেখতে পাচ্ছেন। এবং হ্যাঁ, তাদেরকেও অর্থাৎ সাধারণ জনগণকে বিভিন্নভাবে কিন্তু সেখানে এলাও করা হচ্ছে না। এখন প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা এই সকল তথ্য উপাত্ত দিয়েছেন। কিন্তু গণমাধ্যমের যে একটি তথ্য উপাত্ত রয়েছে সেই তথ্য উপাত্ত থেকে কিন্তু এখনো এই বিষয়টি কোনোভাবে নিশ্চিত হওয়া যায়নি। যাই হোক, এই যে করিডোর, এই করিডোর প্রসঙ্গ নিয়ে আমি যেমনটি বলছিলাম যে আমাদের দেশের রাজনৈতিক মহল যেমন তৎপর, তেমনি রোহিঙ্গা ইস্যু নিয়েও কিন্তু আমাদের দেশের রাজনৈতিক মহল তৎপর। বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে, তার মধ্যে জামাতে ইসলাম কিন্তু একটি অন্যতম রাজনৈতিক দল। সেই জামাতে ইসলাম যখন একটি রোহিঙ্গা স্টেট, দুঃখিত রোহিঙ্গা স্টেট নয়, রাখাইন স্টেট করার জন্য গণমাধ্যমে জানালো বা উনাদের যে একটি সভা সমাবেশ রয়েছে, সেই সভা সমাবেশে জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান, উনি খুব সুন্দরভাবে বললেন যে মায়ানমারের একটি অংশকে রাখাইন স্টেট করা হোক এবং যে সকল রোহিঙ্গারা রয়েছেন পাশাপাশি যারা মায়ানমারের মুসলমান মানুষ রয়েছেন তাদেরকে সেই রাখাইন স্টেটে বসবাস করার সুযোগ সুবিধা দেওয়া হোক। এবং তিনি বললেন যে এই মানবিক যে করিডোরটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এই মানবিক করিডোর নিয়ে উনি প্রসঙ্গ তেমন একটি বাড়াননি। উনি শুধু যে বিষয়টি নিয়ে কথা বলেছেন সেটি এই যে একটি রাখাইন স্টেট করা বা রোহিঙ্গাদের সেখানে থাকার জন্য একটি আলাদা স্টেট গঠন করা বা রাষ্ট্র গঠন করা, এই ধরনের একটি বক্তব্য প্রদান করেছেন। এবং উনার এই বক্তব্য ঘিরেই কিন্তু মায়ানমারের যে জান্তা সরকার রয়েছে, সেই জান্তা সরকার কিন্তু কঠোর হুঁশিয়ারি ইতিমধ্যে প্রদান করেছে। এবং এর সাথে সাথে তারা যে বিষয়টি উল্লেখ করেছে সেটি হচ্ছে শেখ হাসিনার আমলে বা শেখ হাসিনার যখন শাসন আমল ছিল আওয়ামী লীগের, তখন এই বিষয়গুলো অনেকটাই নিরপেক্ষ ছিল। এখন এই বিষয়টির সাথে প্রকৃতপক্ষে আসলে শেখ হাসিনার কপাল পুড়ছে, আওয়ামী লীগের কপাল পুড়ছে কিনা বা খুলছে কিনা এই বিষয়টির কি মিল রয়েছে? অথবা জামাত সম্পর্কে যে কঠোর হুঁশিয়ারি দিল জান্তা সরকার, এই বিষয়টি আসলে কি? দেখুন, জান্তা সরকার যারা তারা মায়ানমারের আর্মি শাসিত একটি সরকার এবং মায়ানমারে যখন বিদ্রোহ সংগঠিত হয়, তখন থেকেই কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করছে। এটি আপনি আমি সবাই জানি। এবং তাদের এই রাষ্ট্র পরিচালনা করার কারণে বিভিন্ন সময়ে কিন্তু তাদের বিভিন্ন সংকট তৈরি হয়েছে এবং তারা সংকট মোকাবেলা করেছে।
এর মধ্যে অন্যতম সংকট হচ্ছে এই যে রোহিঙ্গা সংকট বা রোহিঙ্গা ইস্যু। সেখানে এত পরিমাণ নির্মম নির্যাতনের শিকার হয়েছেন রোহিঙ্গা মুসলমানেরা, যার ফলশ্রুতিতে তারা তাদের বসবাস যে স্থল রয়েছে, সেই বসবাস স্থল থেকে কিন্তু পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। শুধুমাত্র যে এখানে ধর্মভিত্তিক বিষয়ে কাজ করছে তা কিন্তু নয়। আমি ধর্মভিত্তিক বিষয়টা একটু সাইডে রাখলাম। তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে জান্তা সরকারের পক্ষ থেকে। বিভিন্ন ধরনের চোরাচালান থেকে শুরু করে মাদকদ্রব্য এবং অন্যান্য বেশ কিছু বিষয়ে কিন্তু তাদের উপর অভিযোগ রয়েছে। এবং সবথেকে বেশি যে বিষয়টি মায়ানমারের যারা শাসক রয়েছেন তারা অভিযোগ করেন সেটি হচ্ছে উগ্রবাদিতা। উগ্রবাদিতার সাথে মৌলবাদিতা এবং এই যে জঙ্গি তৎপরতা, এই বিষয়টিকে তারা সবথেকে বেশি প্রাধান্য দেন। এখন এখানে আসলে প্রকৃতপক্ষে উগ্রবাদিতা, জঙ্গিবাদিতা এই বিষয়টি কিভাবে দেখছে জান্তা সরকার? জান্তা সরকার তাদের যে সরকারি প্রচার মাধ্যমগুলো রয়েছে, সেই সকল প্রচার মাধ্যমগুলোর মধ্যে এই যে জামাতে ইসলামের এই বক্তব্য বা জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য কিন্তু কুটেড করে তারা একটি পাল্টা বিবৃতি দিয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটিকে কিন্তু তারা নাকচ করেছে এবং তারা বলেছে এটি তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সুতরাং এখানে জাতিসংঘ তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আগে তাদের সাথে কূটনৈতিকভাবে কথাবার্তা বলতে হবে এবং তারা এখন পর্যন্ত কিন্তু কোনো করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেয়নি বা দিতেও চায়নি। এবং এই বিষয়ে কিন্তু তারা চীনের পরামর্শ নিয়েছে এবং চীন বলেছে, "না, আমেরিকা কোনোভাবেই এখানে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রয়োজন হলে যদি যুদ্ধ করতে হয়, তাহলে যুদ্ধ করতে হবে।" এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশেও ব্যাপক আলোচনার জন্ম হয়েছে যে, বাংলাদেশ প্রকৃতপক্ষে কি ৩য় পক্ষ হয়ে ছায়াযুদ্ধে লিপ্ত হচ্ছে কিনা? তবে এই প্রসঙ্গে যাচ্ছি না। এই প্রসঙ্গটি বাদ দিয়ে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই প্রসঙ্গে ফিরে আসছি এবং প্রসঙ্গটি যেমনটি বলছিলাম যে, এই যে জঙ্গিবাদ, উগ্রবাদিতা, মায়ানমারের জান্তা সরকার মনে করে যে যারা রোহিঙ্গা মুসলিম সেখানে রয়েছে, তারা প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের জঙ্গিবাদ তৎপরতার সাথে জড়িত এবং তাদের এই জঙ্গিবাদী কর্মকাণ্ড তাদের যে একটি রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি। যার ফলশ্রুতিতে তারা এই যে জঙ্গি গোষ্ঠী রয়েছে বা যারা রোহিঙ্গা হিসেবে পরিচিত, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন করছে। মূলত তারা জঙ্গি গোষ্ঠীর প্রধানকে খুঁজছে কিংবা এই যে জঙ্গি গোষ্ঠী যেগুলো রয়েছে বিচ্ছিন্নতাবাদী, তাদেরকে দমন করার চেষ্টা করছে। এখন দমন নিপীড়নের শিকার হয়ে সাধারণ মানুষজনও কিন্তু পালিয়ে তাদের প্রাণ বাঁচাচ্ছেন। একটি গোষ্ঠী বা একটি গোত্রের মধ্যে যে শুধুমাত্র খারাপ মানুষ থাকেন তা কিন্তু নয়, ভালো মানুষও থাকেন। এই যে একটি বিষয়, এই বিষয়টির সাথে লক্ষ্য করলাম বা যে মিডিয়াতে প্রচারিত হয়েছে, সেই মিডিয়াতে জান্তা সরকার বলেছে জামাত প্রকৃতপক্ষে বাংলাদেশের একটি উগ্রবাদী বা উগ্রবাদ চর্চাকারী একটি রাজনৈতিক দল এবং তারা যেহেতু এই বিষয়টি নিয়ে কথা বলছে, সুতরাং এখানে আমরা বলবো যে জামাত এই বিষয়ে যেন সম্পূর্ণরূপে চুপ থাকে। অন্যথায় জামাতের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিতে না পারলেও জামাত যে দেশের রাজনৈতিক দল, সেই দেশের যারা বর্তমানে দায়িত্বশীল রয়েছেন, তাদের কাছে কিন্তু আমরা এই বিষয়ে অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ করব। অর্থাৎ তাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে জামাতে ইসলামের আমির যে কথাবার্তা বলেছেন সেটি তাদের পছন্দ হয়নি এবং তাদের গণমাধ্যম কর্মীদের প্রশ্ন উত্তরে তাদের যে সামরিক প্রধান রয়েছেন, দেশের প্রধান রয়েছেন, উনি কিন্তু এই বক্তব্য করেছেন। সুতরাং এখানে প্রকৃতপক্ষে বলা যায় যে জামাতে ইসলামের এই মন্তব্যটি বা জামাতে ইসলামের আমিরের এই মন্তব্যটি কোনোভাবে তারা গ্রহণ করেনি এবং তারা একইভাবে এটিকে জঙ্গিবাদ বা উগ্রবাদের চর্চার পাশাপাশি তাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকি হিসাবে কিন্তু গ্রহণ করছে।